সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজ উচ্চ মাধ্যমিক শ্রেণীর পরিসংখ্যান প্রথম পত্র অধ্যায় 4 বিস্তার পরিমাপের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। পরিসংখ্যান একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিসংখ্যানের জ্ঞান বাস্তব জীবনে আমাদের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে গিয়ে প্রয়োজন হয়। বর্তমানে এই পরিসংখ্যানের প্রয়োগ পরিধি অনেক বিস্তৃত। এই পরিসংখ্যানের তোমরা পূর্বে কেন্দ্রীয় পরিমাপ সম্বন্ধে জেনেছ। আজ আমরা বিস্তার পরিমাপ নিয়ে আলোচনা করব। বিস্তার পরিমাপের যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিস্তার পরিমাপ কেন, বিস্তার পরিমাপের প্রকারভেদ, আর এই প্রকারভেদগুলোর মধ্যে পরিসর এবং চতুর্থক ব্যবধান নিয়ে আলোচনা করব। মূল আলোচনায় আসা যাক। বিস্তার পরিমাপ হলো একটি পরিসংখ্যানিক পদ্ধতি। তোমরা কেন্দ্রীয় পরিমাপের ক্ষেত্রে দেখেছ, 2 বা ততোধিক নিবেশনের মধ্যক মান অর্থাৎ কেন্দ্রীয় মান সমান হয়, আবার কখনো মধ্যক মান অর্থাৎ কেন্দ্রীয় মান অসমান হয়। কিন্তু বাস্তবে মধ্যক মান থেকে নিবেশনের সংখ্যাগুলির অবস্থান ভিন্ন ভিন্ন হতে পারে। নিবেশনগুলির ভেদ বা বিস্তৃতি ভিন্ন হতে পারে। সেজন্য আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি বিস্তার পরিমাপ কেন আমরা শিখব। উদাহরণ 2টি লক্ষ্য করো। দুইটি শাখা ছাত্রদের প্রাপ্ত নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সেট। এই শাখার শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর 23, 24, 25, 25, 25, 26, 26, 27। বি শাখার শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর 3, 9, 15, 25, 25, 25, 35, 41, 47। লক্ষ্য করো, এ শাখার শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর 23, 24, 24, 25, 25, 25, 26, 26, 27। বি শাখার শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর 3, 9, 15, 25, 25, 25, 35, 41, 47। লক্ষ্য করো, উভয় সেটের ক্ষেত্রে কেন্দ্রীয় মান অর্থাৎ
গড়, মধ্যমা, প্রচুরক কেন্দ্রীয় মানগুলো যদি নির্ণয় করি উভয় সেটের ক্ষেত্রে আমরা পাবো 25, অর্থাৎ উভয় শাখা শিক্ষার্থীদের মধ্যক মান সমান। কিন্তু শাখা দুটির প্রাপ্ত নাম্বারের কাঠামোগত গুণাগুণ ভিন্ন। লক্ষ্য করো, এ সেটের সংখ্যাগুলির কাছাকাছি অবস্থিত, আর বি সেটের সংখ্যাগুলি অনেক ব্যবধানে অবস্থিত। এ সেটের সংখ্যাগুলি 23, 24, 24, 25, 25, 25, 26, 26, 27 খুব কাছাকাছি। আর বি শাখা শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর 3, 9, 15, 25, 25, 25, 35, 41, 47 প্রত্যেকের প্রাপ্ত নাম্বারের মধ্যে ব্যবধান অনেক বেশি। তাহলে মধ্যক মান থেকে এ সেটের সংখ্যাগুলির বিস্তৃতি কম এবং বি সেটের সংখ্যাগুলির বিস্তৃতি বেশি। তাহলে সেট দুটির ঘটকের এই ভিন্নতা তাদের মধ্যমান থেকে আমরা বুঝতে পারি না, কিন্তু বিস্তৃতির পরিমাপ থেকে সহজে বোঝা যায়। সেজন্য আমাদেরকে বিস্তার পরিমাপ শিখতে হবে। তাহলে বুঝতে পারছো বিস্তার পরিমাপ কেন আমরা শিখব। এই কারণে কেন্দ্রীয় পরিমাপগুলো থাকা সত্ত্বেও নিবেশনের বৈশিষ্ট্য গুণাগুণ জানার জন্য আমাদেরকে বিস্তার পরিমাপ শিখতে হবে। তাহলে এখন আসা যাক বিস্তার কি। বিস্তার কোনো নিবেশনের সংখ্যাগুলির মধ্যে বিদ্যমান সংখ্যাগত পার্থক্য বা উহার মধ্যক মান সাপেক্ষে সংখ্যাগুলির ব্যবধানকে বিস্তার বলে। তাহলে বিস্তারের সংক্ষেপে যদি আমরা মনে রাখতে চাই, সংখ্যাগুলির মধ্যে সংখ্যাগত পার্থক্য, সংখ্যাগুলোর মধ্যে সংখ্যাগত পার্থক্য, অথবা মধ্যক মান সাপেক্ষে সংখ্যাগুলির ব্যবধান। মধ্যক মান সাপেক্ষে সংখ্যাগুলোর, তাহলে কোনো নিবেশনে যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে যে সংখ্যাগত পার্থক্য অথবা নিবেশনটির মধ্যক মান সাপেক্ষে সংখ্যাগুলির যে ব্যবধান, এই ব্যবধানকেই ওই নিবেশনের বিস্তার বলে। তাহলে বিস্তার বলতে আমরা বুঝব সংখ্যাগুলোর মধ্যে সংখ্যাগত পার্থক্য। মূল বিষয়টি হলো সংখ্যাগুলোর মধ্যে সংখ্যাগত পার্থক্য অথবা মধ্যক মান সাপেক্ষে সংখ্যাগুলোর ব্যবধান। এখন এই ব্যবধান বা এই পার্থক্য দুই ধরনের হতে পারে। এই ব্যবধান দুই ধরনের হতে পারে। এক, তথ্য সারির অভ্যন্তরে ভেদ বা পরম ভেদ। দুই বা ততোধিক
নিবেশনের আপেক্ষিক ভেদ। তাহলে এই পার্থক্য বা এই ব্যবধান দুই ধরনের হতে পারে, তথ্যসারির অভ্যন্তরীণ ভেদ বা পরমভেদ, আর দুই বা ততোধিক নিবেশনের আপেক্ষিক ভেদ। তাহলে বিস্তার কি? বিস্তার হলো নিবেশনে যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর মধ্যে সংখ্যাগত ব্যবধান অথবা মধ্যকমান সাপেক্ষে সংখ্যাগুলোর ব্যবধান, এইটি হলো বিস্তার। এই ব্যবধান বা পার্থক্য দুই ধরনের হতে পারে, তথ্যসারির অভ্যন্তরীণ ভেদ বা পরমভেদ, আর দুই বা ততোধিক নিবেশনের আপেক্ষিক ভেদ। দুই বা ততোধিক নিবেশনের আপেক্ষিক ভেদ। এবার আসা যাক বিস্তার পরিমাপের সংজ্ঞা। বিস্তার নিয়ে আমাদের আলোচনা হলো বিস্তার পরিমাপ। তাহলে বিস্তার পরিমাপ কি? বিস্তার পরিমাপ আমরা পূর্বে বলেছি এটি একটি পরিসংখ্যানিক পদ্ধতি। তাহলে এই পদ্ধতি কিভাবে করা হয়? এটা সংখ্যার ভিত্তিতে দুই বা ততোধিক নিবেশনের মধ্যে তুলনা করতে, দুই বা ততোধিক নিবেশনের মধ্যে দুই বা ততোধিক নিবেশনের মধ্যে তুলনা করতে। দুই, কোনো নিবেশনের সংখ্যাগুলির সর্বাধিক ব্যবধান। তিন, মধ্যক মান বা কেন্দ্রীয় মান থেকে অন্যান্য সংখ্যাগুলির ব্যবধান। তাহলে এই কাজগুলো করতে যেই পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করা হয়, সেই পরিসংখ্যানিক পদ্ধতিকে বিস্তার পরিমাপ বলে। কি? দুই বা ততোধিক নিবেশনের মধ্যে যখন আমাদের তুলনা করতে হয়, দুই বা ততোধিক নিবেশনের মধ্যে যখন তুলনা করতে হয়, কোনো নিবেশনের সংখ্যাগুলির মধ্যে যখন সর্বাধিক ব্যবধান কি জানার প্রয়োজন হয়, মধ্যক মান থেকে অন্যান্য সংখ্যাগুলির মধ্যে ব্যবধান, এগুলো নির্ণয় করার জন্য যে পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করা হয়, সেই পরিসংখ্যানিক পদ্ধতিকে আমরা বিস্তার পরিমাপ বলে থাকি। এখন বিস্তার পরিমাপের ব্যবহার কোথায় আমাদের সংজ্ঞার মধ্যে আছে, একটু আলাদা করে যদি আমরা চিন্তা করে বিস্তার পরিমাপের ব্যবহার। বিস্তার পরিমাপের ব্যবহার কোন কোন ক্ষেত্রে আমরা বিস্তার পরিমাপ ব্যবহার করি? এক, দুই বা ততোধিক বৈশিষ্ট্যের তুলনা করতে। দুই বা ততোধিক বৈশিষ্ট্যের মধ্যে যখন আমাদের তুলনা করতে হয়, তখন আমাদের বিস্তার পরিমাপ প্রয়োজন হয়। নিবেশনের মধ্যক মান থেকে অন্যান্য সংখ্যাগুলির মধ্যে যখন
তুলনা করতে হয়। নিবেশনের সংখ্যাগুলির মধ্যে মধ্যকমান সাপেক্ষে তুলনা করতে বিস্তার পরিমাপ প্রয়োজন হয়। ভিন্ন ভিন্ন মধ্যকমান বিশিষ্ট দুই বা ততোধিক নিবেশনের আপেক্ষিক ভেদ পরিমাপ করতে এই বিস্তার পরিমাপ ব্যবহার করা হয়। ভিন্ন ভিন্ন একক বিশিষ্ট নিবেশনের বিস্তৃতি তুলনা করতে বিস্তার পরিমাপ ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রে চারটি ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। এক, দুই বা ততোধিক বৈশিষ্ট্যে যখন আমাদের তুলনা করতে হয় তখন আমাদের সেই ক্ষেত্রে বিস্তার পরিমাপ আমরা ব্যবহার করি। নিবেশনের মধ্যকমান থেকে অন্যান্য সংখ্যাগুলি যখন তুলনা করতে হয়, ভিন্ন ভিন্ন মধ্যকমান বিশিষ্ট দুই বা ততোধিক নিবেশনের আপেক্ষিক ভেদ পরিমাপ করতে, আর ভিন্ন ভিন্ন একক বিশিষ্ট নিবেশনের বিস্তৃতি তুলনা করতে বিস্তার পরিমাপ ব্যবহার করা হয়। এবার বিস্তার পরিমাপের প্রকারভেদ। বিস্তার প্রকারভেদ বিস্তার পরিমাপের প্রকারভেদ। এটি প্রধানত দুই প্রকার। একটি পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ, আরেকটি আপেক্ষিক বিস্তার পরিমাপ। আপেক্ষিক বিস্তার পরিমাপ। এখন লক্ষ্য করো, পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপটা কি? যে পরিমাপসমূহ কোনো নিবেশনের মধ্যকমান থেকে নিবেশনের বিস্তৃতি, মধ্যকমান থেকে নিবেশনের অন্তর্ভুক্ত সংখ্যাগুলির বিস্তৃতি পরিমাপ করে। মধ্যকমান থেকে, সংক্ষেপে যদি আমরা মনে রাখি, মধ্যকমান থেকে নিবেশনের সংখ্যাগুলির বিস্তৃতি মধ্যকমান থেকে নিবেশনের সংখ্যাগুলির বিস্তৃতি পরিমাপ করে। যেই পরিমাপের সাপেক্ষে তাকে বলে পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ। তাহলে যে পরিমাপসমূহ কোনো নিবেশনের মধ্যকমান থেকে নিবেশনের অন্তর্ভুক্ত, নিবেশনের মধ্যে যে সংখ্যাগুলো অন্তর্ভুক্ত থাকে তাদের বিস্তৃতি পরিমাপ করে, তাদেরকে বলা হয় পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ। তাহলে পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপের সংজ্ঞাটি হলো এমন যে পরিমাপ, যেহেতু এটি পরিমাপের বিষয়, মধ্যকমান থেকে নিবেশনের অন্তর্ভুক্ত সংখ্যাগুলির বিস্তৃতি পরিমাপ করে। যেই পরিমাপসমূহ নিবেশনের সংখ্যাগুলির বিস্তৃতি পরিমাপ করে, কার সাপেক্ষে? মধ্যকমান সাপেক্ষে, তাকে পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ বলে। তাহলে আপেক্ষিক বিস্তার পরিমাপটা কি? যে পরিমাপগুলি দুই বা ততোধিক নিবেশনের বিস্তৃতি তুলনা করতে, যে পরিমাপগুলো দুই বা ততোধিক নিবেশনের বিস্তৃতি তুলনা করতে ব্যবহৃত হয় তাকে
আপেক্ষিক। তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে দুই বা ততোধিক নিবেশনের বিস্তৃতি তুলনা করতে তাহলে দুই বা ততোধিক নিবেশনের বিস্তৃতি তুলনা করতে যে পরিমাপগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো বিস্তারের আপেক্ষিক পরিমাপ। আর মধ্যকমান থেকে নিবেশনের অন্তর্ভুক্ত সংখ্যাগুলির বিস্তৃতি যেই পরিমাপের সাহায্যে করা হয় তাকে পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ বলে। তাহলে বিস্তার পরিমাপের প্রকারভেদ আলোচনায় প্রধানত দুই প্রকারই বিস্তার পরিমাপকে ভাগ করা হয়েছে। এক, পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ। দুই, আপেক্ষিক বিস্তার পরিমাপ। পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ কোনগুলো? যে পরিমাপগুলো কেন্দ্রীয় মান সাপেক্ষে নিবেশনের অন্তর্ভুক্ত সংখ্যাগুলির বিস্তৃতি নির্ণয় করা হয় তাকে পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ বলে। আবার আপেক্ষিক বিস্তার পরিমাপ যখন দুই বা ততোধিক নিবেশনের মধ্যে তাদের বিস্তৃতি তুলনা করা হয় যেই পরিমাপগুলোর মাধ্যমে, সেই পরিমাপগুলো আপেক্ষিক বিস্তার পরিমাপ। এখন পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ গুলো কি কি? এক, পরিসর। দুই, চতুর্থক ব্যবধান। তিন, গড় ব্যবধান বা গড় বিচ্যুতি। চার, পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি। তাহলে একটি হলো পরিসর, আরেকটি চতুর্থক ব্যবধান, আরেকটি গড় ব্যবধান বা গড় বিচ্যুতি, আরেকটি হলো পরিমিত ব্যবধান, এটিকে আদর্শ বিচ্যুতি হিসাবে, পরিমিত ব্যবধানকে আদর্শ বিচ্যুতিও বলা হয়। এছাড়া আরেকটি পরিমাপ আছে ভেদাঙ্ক, সেটিও পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ। তাহলে পরিসর, চতুর্থ ব্যবধান, গড় ব্যবধান বা গড় বিচ্যুতি, পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি ও ভেদাঙ্ক। তাহলে বিস্তার পরিমাপের যে পরম বা অনপেক্ষ পরিমাপগুলো সেগুলো আমরা আবার একটু দেখি। এক, পরিসর। দুই, চতুর্থক ব্যবধান। তিন, গড় ব্যবধান বা গড় বিচ্যুতি। চার, পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি। এছাড়াও ভেদাঙ্ক আরেকটি পরিমাপ আছে। এবার আপেক্ষিক বিস্তার পরিমাপগুলো কি কি? আপেক্ষিক বিস্তার পরিমাপগুলোর মধ্যে এক, পরিসরাঙ্ক। দুই, চতুর্থক ব্যবধাঙ্ক।
চতুর্থক ব্যবধাঙ্ক 3, গড় ব্যবধাঙ্ক 4, বিভেদাঙ্ক বা ব্যবধাঙ্ক। এছাড়াও সহবেদাঙ্ক নামে আপেক্ষিক আরেকটি পরিমাপ আছে, সহবেদাঙ্ক। তাহলে আপেক্ষিক বিস্তার পরিমাপগুলো কি? পরিসরাঙ্ক, লক্ষ্য করো, আপেক্ষিক বিস্তার পরিমাপগুলো পরিসরাঙ্ক, চতুর্থক ব্যবধাঙ্ক, গড় ব্যবধাঙ্ক, বিভেদাঙ্ক বা ব্যবধাঙ্ক। আরেকটি হলো সহবেদাঙ্ক। তাহলে পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপগুলো আমরা দেখলাম, আর আপেক্ষিক বিস্তার পরিমাপগুলো আমরা দেখলাম। এবার পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপের মধ্যে পরিসর এবং চতুর্থক ব্যবধান আজকের ক্লাসে আলোচনা। তবে আমরা পরিসর এবং চতুর্থক ব্যবধান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে পরিসরটা কি? পরিসর নিয়ে এখন আলোচনা করব। পরিসরকে প্রতীক আর দিয়ে প্রকাশ করা হয়, যেহেতু পরিসরের ইংরেজি হলো রেঞ্জ। তাহলে রেঞ্জটা বা পরিসরটা কি? কোনো নিবেশনের যে সংখ্যাগুলো অন্তর্ভুক্ত থাকে সেই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ যে ব্যবধান সেই ব্যবধানের যে পরিমাপ সেটি হলো সেটি হলো পরিসর। তাহলে কোনো নিবেশনের যে সংখ্যাগুলো অন্তর্ভুক্ত থাকে সেই সংখ্যাগুলোর মধ্যে সর্বাধিক যে সর্বাধিক ব্যবধানের যে পরিমাপ সেটি হলো পরিসর। নিবেশনের অন্তর্ভুক্ত সংখ্যাগুলির মধ্যে সর্বাধিক ব্যবধানের পরিমাপই হচ্ছে পরিসর। এইটিকে আমরা গাণিতিকভাবে কিভাবে পরিমাপ করি? এই ক্ষেত্রে দুইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। এক, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, অন্যটি বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। তাহলে পরিসর কিভাবে পরিমাপ করব? একটি আমাদেরকে জানতে হবে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, আরেকটি জানতে হবে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে হলো পরিসর বৃহত্তম সংখ্যা বা সবচেয়ে বড় সংখ্যা, বৃহত্তম সংখ্যা মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিয়ে বিয়োগ করলে আমরা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিসর পাব। আর বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিসর হলো সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্বসীমা, সবচেয়ে বড় শ্রেণী যেটি সর্বোচ্চ শ্রেণীর উচ্চসীমা, তার থেকে সর্বনিম্ন শ্রেণীর নিম্নসীমা।
তাহলে সর্বোচ্চ শ্রেণীর উচ্চ সীমা থেকে সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা, এটি একটু এইভাবে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে একটু বলি যে আমি এই ক্ষেত্রে কয়েকটা শ্রেণী তৈরি করি, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20। এই ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে সর্বোচ্চ শ্রেণী হলো এটি। এই সর্বোচ্চ শ্রেণীর উচ্চ সীমা মানে হলো 20, সেটি থেকে বাদ যাবে সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা মানে 5, এটি বোঝানো হয়েছে। তাহলে পরিসর পরিমাপের ক্ষেত্রে আমাদের দুইভাবেই মনে রাখতে হবে। যদি উপাত্তগুলো অবিন্যস্ত হয় তাহলে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা আমরা বিয়োগ করব, আর বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিসর আমরা সর্বোচ্চ শ্রেণীর উচ্চ সীমা থেকে সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা বিয়োগ করব, তাহলে আমরা পরিসর পাব। এবার আমরা উদাহরণের মাধ্যমে দেখি একটি অবিন্যস্ত উপাত্ত অবিন্যস্ত আকারের উপাত্ত নিয়ে আমরা পরিসর নির্ণয় করি। 2, 5, 12, 15, 20, 27, 42। তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে বড়টি বৃহত্তম সংখ্যা হলো 42 আর ক্ষুদ্রতম সংখ্যা হলো 2। তাহলে এই ক্ষেত্রে পরিসর হবে 42 - 2 40। এবার যদি আমরা বিন্যস্ত উপাত্ত নিয়ে দেখি তাহলে সেই ক্ষেত্রে কি থাকে, এটি হলো বিন্যস্ত উপাত্ত। এক্ষেত্রে শ্রেণী থাকবে শ্রেণী ব্যাপ্তি থাকবে আর গণসংখ্যা থাকবে। পরিসর নির্ণয়ের ক্ষেত্রে গণসংখ্যা আমাদের প্রয়োজন নেই, শুধু আমাদের শ্রেণী ব্যাপ্তিগুলো বা শ্রেণীগুলো জানার দরকার। এখানে যদি এইভাবে আমরা একটা নিবেশন চিন্তা করি, 20 থেকে 29 গণসংখ্যা হলো 7, 30 থেকে 39 গণসংখ্যা 15, 40 থেকে 49 গণসংখ্যা ফ্রিকোয়েন্সি 25, 50 থেকে 59 গণসংখ্যা 17, 60 থেকে 69 গণসংখ্যা হলো 8। এই ক্ষেত্রে শ্রেণীগুলোর দিকে খেয়াল করো, এইটি হলো সর্বনিম্ন শ্রেণী আর এটি হলো সর্বোচ্চ শ্রেণী। তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্রটা কি পেয়েছিলাম, সর্বোচ্চ শ্রেণীর উচ্চ সীমা। সর্বোচ্চ শ্রেণীর উচ্চ সীমা এখানে 69, সর্বোচ্চ শ্রেণীর উচ্চ সীমা হলো 69। সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা, সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা হলো 20। সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা হলো 20। তাহলে এই ক্ষেত্রে পরিসরটা হলো পরিসর 69 - 20 49। তাহলে তোমরা দেখলে যে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা কিভাবে পরিসর নির্ণয় করি, আর এর আগেই অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিয়ে দেখেছি যে কিভাবে আমরা পরিসর নির্ণয় করব। পরিসর কখনো ঋণাত্মক হতে পারে না, পরিসর কখনো ঋণাত্মক হতে পারে না। আমরা একটি উদাহরণ দিয়ে দেখি, পরিসর কখনো ঋণাত্মক হতে পারে না।
পরিসর কখনো ঋণাত্মক হতে পারে না। উপাত্তগুলো -2, -5, -17, -25। তাহলে আমাদের পরিসরের পরিমাপের সংখ্যা থেকে আমরা জানি সবচেয়ে বড় সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যাটা বিয়োগ দিব। এক্ষেত্রে সবচেয়ে ছোটটা হলো -25 আর এটি হলো সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড়টা থেকে সবচেয়ে ছোটটা বিয়োগ দেব। তাহলে -2 + 25 সমান হলো 23। এই জন্য পরিসর কখনো ঋণাত্মক হতে পারে না। এবার আসো চতুর্থক ব্যবধান নিয়ে আলোচনা। তাহলে পরিসরের কথাটাই আমরা আবার যদি একটু বলি, পরিসর কি? কোনো নিবেশনের যে সংখ্যাগুলো অন্তর্ভুক্ত থাকে সেই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ ব্যবধান পরিমাপ হলো পরিসর। পরিসর পরিমাপের জন্য আমাদেরকে উপাত্তগুলোর দিকে লক্ষ্য করতে হবে। যদি উপাত্তগুলো অবিন্যস্ত হয় তাহলে বৃহত্তম সংখ্যার থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ হবে, আর উপাত্তগুলো যদি বিন্যস্ত হয় তাহলে সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্বসীমা থেকে সর্বনিম্ন শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করতে হবে। এই ক্ষেত্রে পরিসরের ক্ষেত্রে একটা তথ্য ছিল যে পরিসর কখনো ঋণাত্মক হতে পারে না, আমরা একটা উদাহরণ দিয়ে দেখলাম। এবার চতুর্থক ব্যবধান এটি বিস্তার পরিমাপের একটি পরম পরিমাপ। চতুর্থক ব্যবধান এটি বিস্তার পরিমাপেরই একটি পরম বা অনপেক্ষ পরিমাপ। তাহলে এই ক্ষেত্রে দেখো নিবেশনকে সেই চতুর্থ ব্যবধান মাধ্যমে নিবেশনটাকে কিভাবে বিভক্ত করে। যদি একটি নিবেশনকে আমি একটি সংখ্যা রেখায় দেখি তাহলে চতুর্থক এখানে 4টা সমান ভাগ হবে। এটিকে প্রথম চতুর্থক, এটিকে দ্বিতীয় চতুর্থক, এটিকে তৃতীয় চতুর্থক, 1 2 3 4। এই ক্ষেত্রে যদি আমরা নিবেশনটাকে এইভাবে বিবেচনা করি, দ্বিতীয় চতুর্থক পুরো নিবেশনটাকে সমান 2 ভাগে বিভক্ত করে, আর এই দ্বিতীয় চতুর্থকটাই হলো নিবেশনের কেন্দ্রীয় বা মধ্যক মান। আর প্রথম চতুর্থক নিবেশনের প্রথমার্ধের কেন্দ্রীয় মান, তৃতীয় চতুর্থক নিবেশনের শেষার্ধের। তাহলে আমরা একটু লিখি, এটি হলো প্রথমার্ধের কেন্দ্রীয় মান, এটি হলো দ্বিতীয় বা শেষার্ধের কেন্দ্রীয় মান, আর এটি হলো সম্পূর্ণ নিবেশনের কেন্দ্রীয় মান বা মধ্যক মান। এই ক্ষেত্রে এই অংশ Q2 - Q1
এই ক্ষেত্রে Q3 মাইনাস Q2 Q3 মাইনাস Q2 এইটিকে আমরা ভাষায় প্রকাশ করি মধ্যক মান। মধ্যক মান মানে কেন্দ্রীয় মান। মধ্যক মান থেকে প্রথম চতুর্থকের ব্যবধান, এটি হলো Q3 মাইনাস Q2। Q3 পরিচয় হলো তৃতীয় চতুর্থক, তাহলে তৃতীয় চতুর্থক থেকে এটি হলো মধ্যক মান বা কেন্দ্রীয় মান। কেন্দ্রীয় মানের মধ্যক মানের ব্যবধান। তাহলে Q2 মাইনাস Q1 হলো মধ্যক মান থেকে প্রথম চতুর্থকের ব্যবধান। Q3 মাইনাস Q2 হলো তৃতীয় চতুর্থক থেকে মধ্যক মানের ব্যবধান। এখন আমরা Q1, Q2, Q3 পরিচয়টা আবার একটু মনে রাখি। Q1 হলো প্রথম চতুর্থক, Q2 দ্বিতীয় চতুর্থক, Q3 তৃতীয় চতুর্থক। এটিকে প্রথমার্ধের প্রথম অংশের নিবেশনের প্রথমার্ধের কেন্দ্রীয় মান হিসাবে বিবেচনা করা হয়। Q3 হলো দ্বিতীয়ার্ধের সংখ্যাগুলোর কেন্দ্রীয় মান হিসেবে বিবেচনা করা হয়, আর Q2 হলো সম্পূর্ণ নিবেশনের কেন্দ্রীয় মান হিসেবে বিবেচনা করা হয়। তাহলে Q2 মাইনাস Q1 সেটি হলো এই প্রথমার্ধের যে ব্যবধান সেটা কাজ সাপেক্ষে মধ্যক মান থেকে, আর এইখানে হলো তৃতীয় চতুর্থক থেকে মধ্যক মানের ব্যবধান। তাহলে এখন চতুর্থ ব্যবধানের আমাদের এখানে কথা হবে চতুর্থক ব্যবধান। এটিকে আমরা QD দিয়ে, Q মানে কোয়ার্টাইল ডেভিয়েশন, চতুর্থক ব্যবধান, সেটি হবে এই দুইটির গড়। তাহলে এই দুইটির গড় যদি আমরা দেখি তাহলে Q2 দুইটি ব্যবধানের গড় Q2 মাইনাস Q1 প্লাস Q3 মাইনাস Q2 ডিভাইডেড বাই 2। তাহলে Q2 মাইনাস প্লাস এটি বাদ যাবে, তাহলে Q3 মাইনাস ব্র্যাকেট যদি আমরা তুলে দিই তাহলে আমরা একটু সহজ করে দেখতে পাই Q2 মাইনাস Q1 প্লাস Q3 মাইনাস Q2 ডিভাইডেড বাই 2। তাহলে Q2 বাদ Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। তার মানে চতুর্থ ব্যবধান আমরা এই সহজে এই সূত্রের সাহায্যে বের করতে পারি যে তৃতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থক বাদ দিয়ে যে ফল পাবো, অন্তরফল পাবো, তার অর্ধেক হলো চতুর্থক ব্যবধান। তাহলে কোনো নিবেশনে চতুর্থক ব্যবধান নির্ণয় করার জন্য আমাদেরকে এই চতুর্থকগুলো জানতে হবে। একটা হলো প্রথম চতুর্থক, আরেকটি হলো তৃতীয় চতুর্থক, তাদের অন্তরফলের গড়। এই হলো চতুর্থক ব্যবধানের গাণিতিক বিশ্লেষণ। তাহলে এখন সংজ্ঞার সাহায্যে যদি আমরা বলতে চাই তাহলে মধ্যক মান হতে প্রথম এবং তৃতীয় চতুর্থকের ভিত্তিতে, কারণ আমাদের সবগুলো পরিমাপগুলো করা হয়েছে মধ্যক মানের সাপেক্ষে, মধ্যক মান বা কেন্দ্রীয় মান একই কথা। তাহলে এই জন্য তার সংজ্ঞাতে আমরা বলতে পারি মধ্যক মান হতে
প্রথম ও তৃতীয় চতুর্থকের ভিত্তিতে, প্রথম এবং তৃতীয় চতুর্থকের ভিত্তিতে নিবেশনের যে বিস্তৃতির পরিমাপ, সেই পরিমাপ হলো চতুর্থ ব্যবধান। তাহলে মধ্যক মান হতে প্রথম এবং তৃতীয় চতুর্থকের ভিত্তিতে নিবেশনের যে বিস্তৃতি, সে বিস্তৃতির যে পরিমাপ, সেটি হলো চতুর্থ ব্যবধান। তাহলে চতুর্থ ব্যবধানের সংজ্ঞাটিকে ভাষাগতভাবে আমরা এইভাবে মনে রাখব: মধ্যক মান হতে বা কেন্দ্রীয় মান হতে কার ভিত্তিতে? প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থকের ভিত্তিতে নিবেশনের যে বিস্তৃতি, সে বিস্তৃতির যে পরিমাপ, সেই পরিমাপ হলো চতুর্থক ব্যবধান, চতুর্থক ব্যবধান। তাহলে তোমরা বুঝতে পারছো চতুর্থ ব্যবধান গাণিতিকভাবে কিভাবে আমরা নির্ণয় করব এবং এটি ভাষাগত বলতে কি বোঝায় সেটি আমরা বললাম। ভাষাগত বিষয়টি আমি আবার বলছি: কেন্দ্রীয় বা মধ্যক মানে হতে প্রথম এবং তৃতীয় চতুর্থকের ভিত্তিতে নিবেশনের সংখ্যাগুলির বিস্তৃতি যে পরিমাপ, সেই পরিমাপ হচ্ছে চতুর্থ ব্যবধান। এবার চতুর্থ ব্যবধানের নির্ণয়ের আমরা এই যে Q1, Q3 বা Q2 কিভাবে নির্ণয় করব, তার জন্য গাণিতিক সূত্রগুলো দেখি। গাণিতিক সূত্রগুলো দেখি। Q1 এর জন্য আমরা এইভাবে মনে রাখবো: L যোগ n/4 মাইনাস FC। এই প্রতীকগুলোর বলতে কি বোঝায় সেটি একটু পরে বলে দিচ্ছি। F এর নিচে সাফিক্স আকারে এমটা, এখানে সিটা স্মল লেটার, F এর নিচে, ইনটু সি। তাহলে Q2 এর ক্ষেত্রে কি হবে? L যোগ 2n/4 মাইনাস FC ডিভাইডেড বাই Fn ইনটু সি। Q3 হবে L যোগ 3n/4 মাইনাস FC ডিভাইডেড বাই Fn ইনটু সি। এক্ষেত্রে লিখে নাও L বলতে কি বোঝায়। L হলো যে শ্রেণীতে চতুর্থক বিদ্যমান বা আছে, ওই শ্রেণীর নিম্নসীমা, ওই শ্রেণীর নিম্নসীমা। তাহলে আমাদের এল এর পরিচয়। এবার আসো FC। ক্যাপিটাল F দিয়ে নির্দেশ করলাম, যেহেতু গণসংখ্যাকে আমরা স্মল লেটার দিয়ে প্রকাশ করি, স্মল f দিয়ে প্রকাশ করি, সেজন্য এটিকে আমরা একটু ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করলাম। তাহলে FCটা হলো যে শ্রেণীতে চতুর্থ ব্যবধান আছে, ওই শ্রেণীর পূর্বের শ্রেণীর বর্ধিষ্ণু গণসংখ্যা। তাহলে প্রথমত মনে রাখবো FC গণসংখ্যা। কি ধরনের গণসংখ্যা? বর্ধিষ্ণু। আমরা যখন
প্রবলেম সলভ করব, তখন দেখব যে বর্ধিষ্ণু গণসংখ্যা। এছাড়াও তোমরা পরিসংখ্যানের আগের অধ্যায়গুলোতে এই বর্ধিষ্ণু গণসংখ্যা সম্বন্ধে জেনেছ। FM টাকে যে শ্রেণীতে চতুর্থক ব্যবধান আছে ওই শ্রেণীর গণসংখ্যা, তাহলে এল দিয়ে আমরা বুঝবো। এদেরকে ভালো করে এই ভাষাগত বিষয়টা মনে রাখতে হবে, তাহলে অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। এল যে শ্রেণীতে চতুর্থ ব্যবধান আছে ওই শ্রেণীর নিম্নসীমা। যে এফসি, ক্যাপিটাল এফসি, যে শ্রেণীতে চতুর্থ ব্যবধান আছে ওই শ্রেণীর পূর্বের, এই পূর্বের কথাটি মনে রাখতে হবে, পূর্বের শ্রেণীর বর্ধিষ্ণু গণসংখ্যা। আর এফএম যে শ্রেণীতে চতুর্থ ব্যবধান আছে ওই শ্রেণীর গণসংখ্যা। যে শ্রেণী, তাহলে সর্বপ্রথম চতুর্থ ব্যবধান কোন শ্রেণীতে আছে সেটি তোমার জানতে হবে, তাহলে বাকি কাজগুলো করা সহজ হবে। যখন তুমি বিশেষ করে Q1 এবং Q3 জেনে ফেলবে তখন তুমি চতুর্থ ব্যবধান সহজে নির্ণয় করতে পারবে, কারণ চতুর্থ ব্যবধান হলো Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। এবার আমরা একটা উদাহরণের সাহায্যে চতুর্থ ব্যবধান পরিমাপ করি। তাহলে একটা বিন্যস্ত একটি নিবেশন আমরা লিখি বোর্ডে। এই ক্ষেত্রে দেখো শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা কি এগুলো সম্বন্ধে তোমরা পূর্বে জেনেছ। আরেকটি হলো বর্ধিষ্ণু গণসংখ্যা। আমরা এই ক্ষেত্রে যেভাবে প্রয়োগ করেছি গণসংখ্যাকে স্মল f দিয়ে, আর বর্ধিষ্ণু গণসংখ্যাকে আমরা এই ক্ষেত্রে ক্যাপিটাল F দিয়ে প্রকাশ করেছি। তো ক্যাপিটাল F। সাফিক্স নাম্বারের সাথে যদি তুমি লিখো তাহলে F, আর এই ক্ষেত্রে লেখা হয়েছে FC। তাহলে শ্রেণী ব্যাপ্তি 20, 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89। গণের সংখ্যাগুলো লক্ষ্য করা, 20 থেকে 29, 15, 30 থেকে 39, 22, 40 থেকে 49, 30, 50 থেকে 59, 40, 60 থেকে 69, 28, 70 থেকে 79, 20, 80 থেকে 89, 5। আর বর্ধিষ্ণু গণসংখ্যা প্রথমটি ঠিক থাকবে, পরেরগুলো যোগ করে করে 15 আর 22, 37, 30 যদি আমরা যোগ করি 37 এর সাথে তাহলে 67, 80 সাথে 80, এই ক্ষেত্রে থেকে 67 এর সাথে 40 যোগ করলে 107, 107 এর সাথে 28 যোগ করলে 135, 135 এর সাথে 20 যোগ করলে
155 155 এর সাথে 5 যোগ করলে 160 তাহলে বর্ধিষ্ণু গণসংখ্যা কিভাবে পেলাম? প্রথম শ্রেণীর বা সর্বনিম্ন শ্রেণীর গণসংখ্যা ঠিক থাকবে, তার পরবর্তী শ্রেণীগুলোর গণসংখ্যা ধারাবাহিকভাবে যোগ হবে। 15 22 যোগ করলে 37, 37 এর সাথে 30 যোগ করলে 67, 67 এর সাথে 40 যোগ করলে 107, 107 এর সাথে 28 যোগ করলে 135, 135 এর সাথে 20 যোগ করলে 155, 155 এর সাথে 5 যোগ করলে 160। এখন আমাদের যদি আমরা Q1 নির্ণয় করতে চাই, তাহলে Q1 এর ক্ষেত্রে প্রথমে আমাদেরকে n/4 Q1 এর সূত্রটা আমরা একটু লিখি। L যোগ n/4 মাইনাস ক্যাপিটাল FC, এটিকে স্মল f দিয়ে FC দ্বারা প্রকাশ করা যেতে পারে যেহেতু সাফিক্স নাম্বার আছে। স্মল fm ইন্টু সি, সি হলো শ্রেণীর ব্যাপ্তি, যেমন 20 থেকে 29, 30 থেকে 39, ব্যবধান হলো এই ক্ষেত্রে 10। তাহলে n/4 প্রথমে আমরা দেখি n/4 কত। তাহলে n বলতে এই বর্ধিষ্ণু গণসংখ্যা থেকে আমরা n নির্ণয় করতে পারি। লাস্ট এই যে 160 সেটি হলো n। তাহলে 160 ডিভাইডেড বাই 4 তাহলে 40। এখন এই 40 এইখানে লক্ষ্য করো, বর্ধিষ্ণু গণসংখ্যার মধ্যে 40 কোথায় আছে থাকার সম্ভাবনা বেশি। 67 এর মধ্যে, তাহলে 67 এর মধ্যে আছে। তাহলে 67 ধরেই তুমি এইদিকে আসো, তাহলে তোমার শ্রেণীটা পড়লো এই শ্রেণীতে Q1টা আছে। তাহলে এখন L বলতে এখানে আমরা বলছি ওই শ্রেণীর নিম্নসীমা। তাহলে L বলতে আমার এখানে বোঝাবে নিম্নসীমা হলো 40, তাহলে 40 আর FC বলতে আমরা বলছি যে সেটি হলো ওই শ্রেণীর পূর্বের শ্রেণীর মানে আগের শ্রেণীর বর্ধিষ্ণু গণসংখ্যা 37, তাহলে 37। আর FM-টা হলো গণসংখ্যা ওই শ্রেণীর গণসংখ্যা। তাহলে কোন শ্রেণীতে Q1 আছে? 40 থেকে 49, এই যে 30, তাহলে 30। আর C বলতে আমাদের এখানে 10। তাহলে এই মানগুলো যখন আমরা এখানে বসিয়ে দেব তাহলে কি পাওয়া যাবে? মানগুলো পাওয়া যাবে 40 প্লাস 40 মাইনাস FC 37 ডিভাইডেড বাই FM কত? 30 ইন্টু 10। এটিকে ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা 40 প্লাস 1 সমান 41 পাবো। তাহলে Q1 আমরা পেলাম 41। তাহলে Q1 আমরা যেভাবে নির্ণয় করছি Q3 একইভাবে নির্ণয় করব। তাহলে Q3 এর ক্ষেত্রে প্রথমত লক্ষ্য করার সূত্রটি কি? L প্লাস 3n/4 মাইনাস FC ডিভাইডেড বাই FM ইন্টু সি। এই ক্ষেত্রে আমার 3n/4 অর্থাৎ কোন শ্রেণীতে আমার কি 3 আছে সেটি জানার দরকার। তাহলে 3n/4, 3n বলতে 160 ডিভাইডেড বাই 4,
তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো কত? তাহলে 120 কীভাবে? 160কে 4 দিয়ে ভাগ করলে 40, 40কে 3 দিয়ে গুণ করলে 120। তাহলে 120 এখন খেয়াল করো কোথায় আছে। 120 এই যে বর্ধিষ্ণু ঘনসংখ্যা 135, তাহলে এই ক্ষেত্রে চলে আসবে। তাহলে 135 শ্রেণীটা হবে এইটি। তাহলে Q3 এর ক্ষেত্রে L বলতে আমরা বুঝবো ওই শ্রেণীর নিম্ন সীমা, তার মানে 60। FM বলতে ওই শ্রেণীর পূর্বের শ্রেণীর বর্ধিষ্ণু গণসংখ্যা, তাহলে 107। আর FC ওই শ্রেণীর গণসংখ্যা, তাহলে এখানে কত আসে? 28। এইটি হলো FC, এইটি হলো FM, ওই শ্রেণীর গণসংখ্যা, তাহলে 28। আর C বলতে তো আগের শ্রেণী ব্যক্তি 10। তাহলে L ওই শ্রেণীর নিম্নসীমা 60, FC ওই শ্রেণীর পূর্বের শ্রেণীর বর্ধিষ্ণু গণসংখ্যা 107, FM ওই শ্রেণীর গণসংখ্যা 28, আর C বলতে 10। এই মানগুলো যখন আমরা এখানে বসিয়ে দেব, তাহলে Q3 সমান 60 প্লাস 3n/4 মানে 120 মাইনাস FC বলতে 107 ডিভাইডেড বাই FM বলতে 28 ইন্টু 10। এইটিকে আমরা যখন ক্যালকুলেশন করব, তাহলে ক্যালকুলেশন করে আমরা পাবো 64.64। তোমরা এটিকে ক্যালকুলেশন করে নেবে, নিশ্চয়ই তোমরা পারবে। এবার কোয়ার্টাইল ডেভিয়েশন, চতুর্থ ব্যবধান নির্ণয়ের জন্য আমাদের সূত্রটা হলো কোয়ার্টাইল ডেভিয়েশন। চতুর্থ ব্যবধানের সূত্র হলো Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। তাহলে Q3 আমরা পেয়েছি 64.64 মাইনাস Q1 41 ডিভাইডেড বাই 2। এটিকে যদি আমরা হিসেব করি, তাহলে হিসেব করলে আমার হরের মধ্যে আসবে 23.64 ডিভাইডেড বাই 2, তাহলে ফাইনাল রেজাল্ট হলো 11.82। তাহলে এই হলো আমরা কোনো নিবেশনের চতুর্থ ব্যবধান, অর্থাৎ অনাপেক্ষ বা পরম পরিমাপের যেই চতুর্থ ব্যবধান, সেই চতুর্থ ব্যবধান নির্ণয়। প্রথমে আমাদেরকে কিভাবে ছকটা করতে হবে? শ্রেণী ব্যক্তি থাকবে, গণসংখ্যা থাকবে, আর বর্ধিষ্ণু একটা গণসংখ্যা তৈরি করতে হবে। এটি আমাদের তৈরি করতে হবে, আর এগুলো দেওয়া থাকবে। সেখান থেকে Q1 বের করব, Q3 বের করব। Q1 বের করতে গিয়ে প্রথমে n/4 ধারাবাহিকভাবে আগাতে হবে, n/4। তাহলে n/4 জানতে হলে n জানতে হবে, তারপরে n/4 সেটি বের করে সেটি আমরা হিসেব করব বর্ধিষ্ণু গণসংখ্যার মধ্যে। তাহলে 40 আছে কোথায় এই ক্ষেত্রে? তাহলে সেই জায়গায় ওই শ্রেণীতে চলে যাব। এইভাবে আমরা Q1 নির্ণয় করব, Q3 নির্ণয় করব, তারপরে মানগুলো এখানে বসিয়ে আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন অর্থাৎ চতুর্থ ব্যবধান নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, আজকে পরিসংখ্যানের বিস্তার পরিমাপের ক্লাসে আমাদের এই আলোচনাগুলো তোমরা ভালোভাবে অনুশীলন করবে। তাহলে বিস্তার পরিমাপের গুলো ধারাবাহিকভাবে ক্লাসগুলো যদি করো, বিস্তার পরিমাপের সকল সমস্যাগুলো ইনশাআল্লাহ
সমাধান করতে পারবে। উচ্চ মাধ্যমিক শ্রেণীর ক্ষেত্রে সমস্যা হবে না। আগামী ক্লাসে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।